নমস্কার, আমি শ্রী দিব্যসুন্দর হাজরা চলে এলাম আলমানাক অ্যাস্ট্রো বৈদিক একাডেমির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সামনে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছাত্রছাত্রীদের মাতা পিতারা খুবই চিন্তিত হয়ে থাকে, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীরা কোন স্ট্রিমে এডুকেশন করলে সে সফল হবে এবং যারা এইচএস পাস করছে তারপর কি সাবজেক্ট নিয়ে গেলে বা মেডিকেলে যাবে না ইঞ্জিনিয়ারিং এ যাবে, কোন ফিল্ডে গেলে বেশি সফলতা পাবে সেই নিয়ে কিন্তু খুবই চিন্তিত থাকে। তার জন্য তারা আসে জ্যোতিষের কাছে। আজ আমি আপনাদের সামনে এইচএস এর পার্টটা কভার করবো না, মাধ্যমিকের পর কোন স্ট্রিম বা এডুকেশন আপনারা ছাত্রছাত্রীদেরকে গাইড করতে পারবেন যারা মাধ্যমিক পরীক্ষাতে ছিল এবছর। তারা যদি প্রশ্ন করে তাদের বার্থ চার্টে কোন কোন পয়েন্ট বিশেষভাবে জোর দেওয়া উচিত স্ট্রিম বিচার করার ক্ষেত্রে, আজকে আলোচ্য বিষয় থাকবে সেটি। তার আগে জানিয়ে রাখি, আগামী 19শে মার্চ বুধবার থেকে আমাদের আলমানাক অ্যাস্ট্রো বৈদিক একাডেমির পক্ষ থেকে নতুন জ্যোতিষ সম্রাট কোর্স কিন্তু শুরু হচ্ছে। আপনারা যারা শিখতে আগ্রহী নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো চলুন চলে আসা যাক মেন বিষয়, সেটি হচ্ছে যে আমরা যখন একটা বার্থ চার্ট দেখবো বা জন্মছক দেখবো তখন এটা মাথায় রাখতে হবে যে একজন জাতক বা জাতিকা যেহেতু বর্তমান সময়ে খালি পড়াশোনা করবে এমনটা নয়, পড়াশোনাটা এমন ভাবে করবে বা পড়াশোনাটা এমন হওয়া উচিত যাতে সে কর্মজীবনে সফল হয়। অর্থাৎ এখানে বিশেষভাবে আমাদের বার্থ চার্টে যখন স্ট্রিম বিচার করব কেরিয়ারের দিকটাও কিন্তু একটু নজর রাখতে হবে। তবে আজকে মূলত আমি D1 জন্মছক সাপেক্ষে পুরোটা কভার করার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে যে কিভাবে একটি গাইড দেওয়া যেতে পারে। তবে মূলত সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে D20 পাওয়ার বা চতুর্বিংশাংশ কুণ্ডলীর উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, তবে সেই পার্টটা আপনার এইচএস এর পর আপনারা কাজে লাগাতে পারেন, কারণ অনেকে অনার্স করতে চায়, অনেকে মেডিকেল ফিল্ডে যেতে চায়। যাই হোক না কেন D20 পরের গুরুত্ব কিন্তু আছে। মাধ্যমিকের পরও যেহেতু একটা স্ট্রিম বেছে দিলে হয় না, ধরুন আপনি কাউকে আর্টস স্ট্রিম সাজেস্ট করলেন, আর্টসে তো অনেক সাবজেক্ট হয়, পার্টিকুলার সেই সাবজেক্টটা ওই স্ট্রিমে রাখলে তবে কিন্তু সে সফল হবে, সেটাও কিন্তু চতুর্বিংশাংশ কুণ্ডলী বা D24 চার্টে আমরা পাই। তাই আজকে মূলত আমি আপনাদের D1 সাপেক্ষে কিন্তু স্ট্রিমটাকে নির্ণয় করার প্রসেসটা দেখাবো। মূলত যদি আমরা দেখি বা বিচার করি তাহলে এটা ধরুন একটা রাফ ছক এঁকে নিলাম। এবার আমরা যদি খেয়াল করি, যখন আমরা টোটাল এখানে 12টা লগ্ন সাপেক্ষে টোটাল 12টা হাউস পাই, ফান্ডাটাই 12টা হাউসের মধ্যেই লোকানো আছে নিশ্চয়ই, বাইরে তো আর নেই। তা মূলত ভাবে সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে, যখনই আমরা যে কোনো বার্থ চার্ট দেখবো তার সায়েন্স আর্টস আর কমার্স এই নিয়ে স্টাডি করতে গেলে গ্রহের গুণাবলী এবং কোন কোন ভাবগুলি কোন স্ট্রিমকে নির্দেশ করে এইটা সম্পর্কে একটু বিশেষ জ্ঞান রাখতে হবে। ওকে, যেমন আমরা যদি জানি, যেমন সায়েন্সের জন্য মূলত 4th হাউস 6th হাউস এবং 10th হাউস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4, 6, 10, ঠিক আছে। এর সাথে আমরা যদি গ্রহগুলোর কথা বলি, সেখানে আমরা শনি গ্রহ, মঙ্গল গ্রহ, রাহু গ্রহ, কেতু, ঠিক আছে, এবং রবি, এই গ্রহগুলির ক্ষেত্রে আমরা ভূমিকা দেখি। কোথায় দেখি? সায়েন্সের ক্ষেত্রে। এরপর যদি আমরা কমার্সিয়াল ক্ষেত্রে আসি, কমার্সের ক্ষেত্রে আমরা 2nd হাউস, 7th হাউস, 11th হাউস, এছাড়া বৃহস্পতি বা বুধ কিংবা জাতক রাশি। জাতক রাশি কোনগুলি? আমরা জানি যে মিথুন রাশি, কন্যা রাশি, ধনু আর মীন, এই রাশিগুলি ভূমিকা করে কিসের জন্য? কমার্সের জন্য। সর্বপরিশেষ যেটা রাশি আর্টসের জন্য, আর্টসের জন্য সিম্পল হচ্ছে মূলত ভাব, সেটি হচ্ছে যে 5th হাউস, 8th হাউস আর 12th হাউস। হ্যাঁ, আর এখানে মুখ্য ভূমিকা যে প্ল্যানেটগুলি প্রাধান্য করে থাকে সেটি হচ্ছে যে চন্দ্র, শুক্র। কিন্তু এখানে আমরা এই চন্দ্র বা শুক্র যে প্ল্যানেটটি পাই না কেন, তাদেরকে রাশি কুণ্ডলীতে বা রাশি চক্রে আমরা কিন্তু পীড়িত অবস্থায় দেখতে পাই। আর্টসের ক্ষেত্রে তাদের চন্দ্র বা শুক্র যে প্ল্যানেটের কম্বিনেশন থাকুক না কেন, তাকে আমরা পীড়িত অবস্থায় দেখতে পাই। এখানে একটা বিষয় পয়েন্ট যেটা নজর রাখতে হবে, সেটি হচ্ছে যে পঞ্চম ভাবের কানেকশন প্রত্যেকটা ক্ষেত্রেই থাকতে পারে। ইন জেনারেলি সায়েন্সে যারা পড়াশোনা করে তাদের বাচ্চাতে অনেক সময় বা ম্যাক্সিমাম
সব কম্বিনেশন গুলি ফলো করে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে কোন কম্বিনেশনটা সব থেকে জোরালো রয়েছে। মানে ধরো 4-6-10 এর কম্বিনেশন রয়েছে, বাট সেটা মুন আর ভেনাসের দ্বারা কম্বিনেশন হচ্ছে এবং তারা পীড়িত, তাহলে সেই ক্ষেত্রে আমরা আর্টস টিমে যাওয়াটাকে বেটার বলে মনে করব। 4-6-10 এর কম্বিনেশন রয়েছে, ডাইরেক্ট ওরা কম্বিনেশন রয়েছে, এরা কম্বিনেশন নেই, মানে ভেনাস মুনের কোনো কম্বিনেশন নেই, তাহলে সায়েন্স স্ট্রিমে যাওয়াটাই বেটার হবে। যাই হোক, এবার একটা কথা খেয়াল রাখতে হবে, তিনটে স্ট্রিমের ক্ষেত্রে আমি বললাম কি যে এটা কর্মকেন্দ্রিক স্টাডিটা হওয়া উচিত। তাহলে একটা বিষয় মেনটেন করতে হবে, লগ্ন সাপেক্ষে 6 হাউস, ষষ্ঠ ভাব কি বলছে, ষষ্ঠ ভাব কথায় বসে আছে, ষষ্ঠ ভাবে লর্ড কে, ঠিক আছে, 6 হাউসের প্লেসমেন্ট, ঠিক আছে, 6 এর লর্ড, ঠিক আছে, আর 6 হাউস কার সাথে কনজাংশন করেছে। তা মূলত আমরা প্লেসমেন্ট বা 6 লর্ড গ্রহটাকে মানে প্ল্যানেটটা এবং কার সাথে কনজাংশন করছে এটা ইম্পর্টেন্ট, 6 হাউসকে লগ্ন সাপেক্ষে গুরুত্ব দিতে হবে, তাহলেই আমরা কিন্তু একটা স্ট্রিমের ক্ষেত্রে আসতে পারি। এবার যে জন্মছকটি আলোচনা করব সেটি হচ্ছে সায়েন্সের বার চার্ট। আর সেটা যদি আমরা দেখি, লগ্ন হচ্ছে তুলা, দ্বিতীয় রাহু অবস্থান, রবি বুধ শনি আছে 4th হাউসে, শুক্র আর চন্দ্র 5th হাউসে, কেতু অষ্টমে, মঙ্গল নবমে, বৃহস্পতি দ্বাদশে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, দেখুন এমনি তো সায়েন্স নিয়ে পড়েছি, এটা আমরা জেনে গেছি, তাই এটা ডাইরেক্ট ভাব চেক করলে হবে। আমি আপনাদেরকে শেষ দিক থেকে করে করে চেক করাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে 5th 8 12 লটে যদি কানেকশন হয়, ধরুন এখানে যদি দেখি আমরা অষ্টমপতি শুক্র সে 5th এ অবস্থান করছে, হ্যাঁ, তাহলে আমরা শুক্র গ্রহটা লাগবে, সে বসে আছে কোথায়, বসে আছে 5th এ, তাহলে 8 আর 5 এর কিন্তু জোরালো কম্বিনেশন হয়েছে, 12 এর কানেকশন, এবার কানেকশন হয়েছে শুক্র। এই যে আমি একটু আগে পয়েন্টটা বললাম, তখন যে পীড়িত হবে, এখানে ভেনাস কোনোভাবেই পাপক পীড়িত হয় কাদের পাপক গ্রহ যুক্ত বা দৃষ্টিও পেলে, সেখানে ভেনাস কোনোভাবে কোনো পাপক হয়ে দৃষ্টিও পায়নি এবং ড্যামেজও হয়নি, তাহলে আমরা এখানে আর্টসের স্ট্রিমের দেখে বলতেই পারি না, কম্বিনেশন থাকা সত্ত্বেও কিন্তু। এবার ধরুন যদি আমি এটাকে কমার্সের পরামর্শ দিই, সেক্ষেত্রে আমি যদি বলি সেকেন্ড লর্ড 9th এ প্লেসমেন্ট রয়েছে, 7th লর্ড ও 9th এ প্লেসমেন্ট রয়েছে, এবং এটা ম্যাটার হচ্ছে তখন এটাকে ডুয়াল সাইন, যেটা আমাদের ইম্পর্টেন্ট এখানে জাতক রাশির ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এই যে 2 and 7 লর্ড এখানে 11th সরি 2 and 7 লর্ড মার্স 9th এ বসে আছে এবং জাতক রাশির, তাহলে কি এটা বলতে পারি যে না বলতে, এখানে বুধ বৃহস্পতি এবং জাতকের একটা ভূমিকার কথা বলা যায়, জাতক পেয়েছে। এবার যদি আমরা যদি আরো পয়েন্টটা দেখি, তাহলে দেখতে পাবো যে 11th লর্ড সে বসে আছে কোথায়, 4th হাউসে বসে আছে, সেটা ডুয়াল সাইনের ডুয়াল প্ল্যানেট মার্কারির সাথে, ঠিক আছে। তাহলে কমার্সের একটা ঘোরাফেরা কম্বিনেশন এখানে ইন্ডিকেশন করছে, কারণ হচ্ছে এখানে জুপিটারও দৃষ্টি দিয়েছে, তাহলে এই জাতক বা জাতিকা কমার্স টিমে গেলেও কিন্তু খারাপ খুব একটা হবে না, কারণ কম্বিনেশন রয়েছে। হ্যাঁ, আমি তো এই যে বললাম যে একজন ব্যক্তি দেখবেন সায়েন্সে নিয়ে পড়াশোনা করা সত্ত্বেও তার বাচ্চাতে আদার্স কম্বিনেশন থাকে, কারণ সে টপ লেভেলে রয়েছে। ধরুন কেউ এমএ পাস করেছে, তাহলে তার গ্র্যাজুয়েশন তো সে পাস করেছে, এইচএস তো পাস করেছে না, কিন্তু যে এইচএস পাস করেছে তার কাছে গ্র্যাজুয়েশনটা ধারণা, তো যে আপার মানে যে সায়েন্স স্ট্রিমে পড়ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন একটু হাইলি হয়ে থাকে আদার্স এর ক্ষেত্রে, স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে কমার্সের কম্বিনেশনও কিন্তু এই বাচ্চাটে ভালো মতো ইন্ডিকেশন দিয়েছে কিন্তু। ওকে, নেক্সট আসে যে সায়েন্সের ক্ষেত্রে সেখানে তো 4th লর্ড 4th এর থেকে আর বেটার কিছু হবে না। তারপরে হচ্ছে সেখানে সান কম্বিনেশন হয়েছে, যে সান এখানে শনি মঙ্গল রাহু কেতু এবং রবি হচ্ছে মেন প্ল্যানেট যারা সায়েন্স স্ট্রিমে আপনাকে হেল্প করে, তাহলে দুখানা গ্রহ এসেছে এবং দেখুন মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে, তাহলে মধ্য কথা তিনখানা প্ল্যানেটের ইম্প্যাক্ট আমরা কিন্তু 4th হাউসে দেখতে পাচ্ছি, যেটা সায়েন্স স্ট্রিমের জন্য খুবই উপযোগী বা কার্যকরী লেগে থাকে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে এই জাতক বা জাতিকা সায়েন্স বা কমার্সে পড়লে খারাপ হবে না, ভালোই হবে, তবে সায়েন্সে পড়লেও বেটার হবে। এবার ধরুন সায়েন্সে পড়লে বেটার হবে এই কারণেই বলছি, কারণ 4th হাউস যে ইম্পর্টেন্ট হাউস সে বসে আছে 4th এ, ঠিক আছে, তারা কথায় দৃষ্টি দিয়েছে, 10th এ দৃষ্টি দিয়েছে, যে 10th হাউস এখানে ইম্পর্টেন্ট, কথায় দৃষ্টি দিয়েছে 6 এ, যে 6 হাউস এটা ইম্পর্টেন্ট, 6 লর্ড বসে আছে কথায় 12 এ, যারা দৃষ্টি দিয়েছে কথায় এখানে 4th এ,
তাহলে ঘুরে ঘুরে কম্বিনেশন 4 6 10 এর কম্বিনেশন যেভাবে কমার্সের ছিল সেখানে কিন্তু এখানে কিন্তু কমার্সের ক্ষেত্রে আমরা ডুয়েল সাইন এবং ডুয়েল প্ল্যানেট পেলেও এখানে ডাইরেক্ট কোনো সক্ষেত্র আছে তাকে বেশি বলবান হিসেবে, তবে কমার্স নিলে খারাপ হবে না এই কারণে বারবার কথাটা বলছি, সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো কেরিয়ার বেছে দেবো তখন এইটা যখনই কোনো এডুকেশন নির্বাচন করে দেবো তখন এটা দেখবো যে 6 হাউস কি বলছে, কারণ 6 এর লর্ড কনজাংশন প্লেসমেন্ট এটা অনেক ভ্যারি করে আপনার এডুকেশনটা কোন দিকে গেলে বা কি করলে আপনার বেটার হবে। তো 6 লর্ড জুপিটার এখানে শো করছে কোথায়, প্লেসমেন্ট 12th হাউস, লর্ড হচ্ছে বৃহস্পতি, নো কনজাংশন, কারোর সাথে বসা নাই। তাহলে আমি যদি এনাকে কমার্স টিমে দিয়ে, কমার্স টিমের জন্য জুপিটার লাগে এটা আমরা সকলে জানি, অ্যাকাউন্টস এর ক্ষেত্রে জুপিটার একটা বড় ভূমিকা আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মানে কোনো ঝামেলাই নেই, কম্বিনেশন রয়েছে। কিন্তু যদি সায়েন্সে যায় এবার কোনো জুপিটারের ভূমিকা আনতে হবে, তাহলে ওনাকে কোনো সায়েন্সের সাবজেক্টের টিচার হতে হবে, মানে টিচিং ফিল্ডে যেতে হবে, অথবা উনি মেডিকেলও যেতে, মেডিকেল এখানে দেখুন এই যে কথায় বসে আছে 12th হাউসে বসে আছে, ঠিক আছে, যেহেতু সায়েন্স স্ট্রিম নিয়ে মেডিকেল বা ডক্টর, তাহলে মেডিকেলে গেলেও উনি সফলতা পাবে। এবার তো লাস্ট জুপিটার আছে, জুপিটার যে কোনো কনসালটেন্সি পেশাকে, মানে ধরুন উনি সায়েন্স নিয়ে, আমি যদি আজকে মাধ্যমিক পর বলছি, মাধ্যমিক পর উনি সায়েন্স নিয়ে পড়লেন, আফটার এইচএস কমপ্লিট তিনি ল নিয়ে স্টাডি করতে যাচ্ছেন, সেটাও খারাপ হবে না, সফল হবে। তাহলে যদি কমার্স নিয়ে পড়ে তাহলে কোনো সমস্যাই নেই, সেটা তো ডাইরেক্ট জুপিটারের কম্বিনেশন এবং ডাইরেক্ট ভাবে শিখে কোনো সমস্যা নাই, উনি সফল হয়ে যাবেন। যেহেতু আমরা সায়েন্সের কম্বিনেশনটা খুব ভালো বা জোরালো পেয়েছি, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু আমাদেরকে ঠেলতেই হবে কথায় টিচিং ফিল্ডে, মেডিকেল ফিল্ডে বা কনসালটেন্সি কোনো ফিল্ডে। এবার তার সাথে আপনি কনসাল্ট করে জানতে পারলেন যে তার টিচার হওয়ার কোনো নেই, মেডিকেলে যাওয়ার ইচ্ছা, যেটা ইঞ্জিনিয়ারিং ম্যাক্সিমাম মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আপনি ডাইরেক্টলি দেখলেন যে 12 ইন্ডিকেশন করছে যেহেতু, তাই অসুবিধা নেই, সে ব্যক্তি বা জাতক সফল হবে। এবার হচ্ছে আর একটা জন্মছক নিয়ে, আমরা যদি দেখি এখানে একটা চার্ট যদি অঙ্কন করি তাহলে হয়তো বোঝা যাবে। এখানে যদি আমরা একটা চার্ট আঁকলাম, এখানে আগেরটা আমরা সায়েন্সে নিয়েছি, এবার একটা চার্ট নিই, সেটা হচ্ছে এই জাতক কমার্স টিম নিয়ে স্টাডি করেছে, ওনার বার্থ চার্টটা যদি অঙ্কন করি, ঠিক আছে, লগ্ন হচ্ছে বৃষ, শুক্র রাহু এই জায়গায় রয়েছে, রবি মঙ্গল বুধ এখানে রয়েছে, চন্দ্র থাকে আছে এখানে, শনি আর কেতু 6 হাউসে, বৃহস্পতি রয়েছে এখানটায়। আচ্ছা ওকে, ইনি কমার্স নিয়ে পড়েছে। হ্যাঁ দেখুন, আমি আপনাদেরকে ভেঙে বোঝানোর জন্য আমি কিন্তু প্রত্যেকটা স্ট্রিমকেই দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন প্রথমে দেখায়, সে আর্টস কে দেখায়, দেখুন আর্টস 8 লর্ড হচ্ছে জুপিটার যে বসে আছে 9তে, হ্যাঁ 8 লর্ড 9তে বসে আছে, 12 লর্ড মার্স বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে, মানে কানেকশন বাট হালকা, একেবারে ন্যূনতম। এখানে শুক্রকে পীড়িত দেখতে পাবো, চন্দ্রমা কোকা শনি দৃষ্টি দিয়েছে, তা শুক্র চন্দ্রমা এখানে পীড়িত, বা যে 5 8 বা যে 12 যে কম্বিনেশন রয়েছে, 5th লর্ড এখানে বুধ সেকেন্ড হাউসে বসে আছে, 8 লর্ড জুপিটার সে 9th হাউসে বসে আছে, 12 লর্ড মার্স সেকেন্ড, মানে এই 5th আর 12th এর একটা কানেকশন রয়েছে, ঠিক আছে, এবং পীড়িতে রয়েছে, তবে এটা সেকেন্ড হাউসে রয়েছে, সেই কারণে একটা আমরা মোটামুটি এটা মাথায় রাখবো যে একটা বাকি কম্বিনেশন গুলো যদি না পায় তাহলে উনি আর্টস নিয়ে যেতে পারে, এটা প্র্যাকটিস করতে করতে চলে আসে। এবার ধরুন কমার্সের ক্ষেত্রে দেখি, কমার্সের ক্ষেত্রে যদি দেখতে পাই তাহলে সেকেন্ড লর্ড সেকেন্ডে বসা আছে, এই যে দেখুন আগের পয়েন্টে ভাবুন যে যিনি সায়েন্স নিয়ে পড়েছিলেন তার ফোর্থেই ছিল, এনার দেখুন সেকেন্ড লর্ড সেকেন্ডেই প্লেসমেন্ট রয়েছে, তার সাথে দেখুন 7th লর্ড ও প্লেসমেন্ট রয়েছে, কোথায় সেকেন্ডেই রয়েছে, তাহলে 2 আর 7 একদম জোরালো কম্বিনেশন। এবার আছে দেখুন 11th হাউস জুপিটার, সে এখানে বসে আছে 9th হাউসে, এবং 7th লর্ড মার্কারি, সরি 7th লর্ড মার্স সেও, তাহলে 2 7 জোরালো কম্বিনেশন এখানে আমরা পাচ্ছি।
আমরা এখানে জানি যে কমার্সের ক্ষেত্রে বৃহস্পতি বুধ এবং ব্যক্ত রাশির ভূমিকা লাগবে, কেন এরা যে রাশিটাই কম্বিনেশন করেছে বা স্বক্ষেত্র হয়েছে ওটা কিন্তু ডুয়েল সাইন, স্বক্ষেত্র ডুয়েল সাইন মানে বুঝতে পারছেন যেখানে ইম্পর্টেন্সটা আগের যে মানে স্ট্রিম আমরা আর্টস পেয়েছিলাম তার থেকে কম্বিনেশনটা জোরালো হয়ে গেল বা স্ট্রং হয়ে গেল, তাহলে আমরা সব ক্ষেত্রকে বেশি ইম্পর্টেন্ট দিই বা জোরালো পাবি। ওকে, এবার আমরা যদি দেখি যে স্যাটার্ন রয়েছে, সরি সায়েন্সের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ফোর্থ লর্ড কোথায়, সে সেকেন্ডে বসে আছে, ফোর্থ লর্ড কোথায় সেকেন্ডে বসে আছে মঙ্গলের সাথে, যে মঙ্গল এখানে প্ল্যানেট বটে বাট ওটা সেকেন্ড হাউস যেটা আমার হাউসের মধ্যে পড়ে না। তারপরে 6 লর্ড সে 12th হাউসে বসে আছে, 10 লর্ড শুক্রকে মানে সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানেও আমরা কিন্তু কম্বিনেশন পাচ্ছি, কিসের পাচ্ছি, সায়েন্সের। কিসের রকম আমি বলি, ফোর্থ লর্ড সেকেন্ডে বসে রয়েছে, 6 লর্ড 12 এবং 10th লর্ড 6 এ বসে আছে, তাহলে 6 আর 10 এর একটা জোরালো কম্বিনেশন এবং পাপো গোয়ের কম্বিনেশন কিন্তু হয়ে গেছে। কিন্তু সমস্যাটা কথাই হচ্ছে যেহেতু এখানে স্বক্ষেত্র কমার্সের ডাইরেক্ট, যেমন সেকেন্ড লর্ড সেকেন্ডে এন্ড 7th লর্ড ও সেকেন্ডে একসাথে প্লেসমেন্ট এবং প্ল্যানেটকেও পেয়ে গেছিলাম পূর্ণ মাত্রায়, তাই কম্বিনেশনটা যদি আমরা উনি সায়েন্স নিয়ে পড়লো কমার্স আর্টস নিয়ে পড়লো খারাপ হবে এমনটা নয়, ওনার সব থেকে বেস্ট কম্বিনেশন যদি বলা হয় সেক্ষেত্রে কমার্সের কম্বিনেশনটা বেস্ট, কারণ সেটা স্বক্ষেত্র ভাবে রয়েছে। এবার ধরুন আমরা সবসময়ের জন্য যখনই হবে 6 কে খেয়াল করো, ধরুন 6 লর্ড এখানে 12 এ বসে আছে, প্ল্যানেটটা হচ্ছে শুক্র। এবার স্যার সায়েন্স নিয়ে তো বললে মেডিকেলে ফেলে দেবো, হ্যাঁ ঠিক আছে, কারণ ভেনাস মেডিকেলের জায়গা ইন্ডিকেশন করে, অসুবিধা কিছু নেই। কিন্তু এই যে জাতক বা জাতিকা ধরো কমার্সের জায়গাটা যেহেতু স্বক্ষেত্র পেয়েছি, বলবান পেয়েছি, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেক্ষেত্রে ধরো 6 লর্ড 12 এ পেয়েছি এবং ভেনাস পেয়েছি, তাহলে এই ক্ষেত্রে এটাই ইন্ডিকেশন করছে এই জাতক বা জাতিকা মানে কমার্স নিয়ে পড়বে, কিন্তু এনাকে কোথায় কাজ করতে হবে, হয় ব্যাংকিং এ, ঠিক আছে, মানে ইনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেল এমনটা ইঞ্জিনিয়ারিং দেখতে পাবেন না, কারণ প্ল্যানেটটা ভেনাস যেটা কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম কিংবা বেশ একটা কমফোর্ট এরিয়া যেটা আমরা এসি টেসি চলছে আর কি মনে করি কর্মস্থানের ক্ষেত্রে। এবং দ্বাদশে রয়েছে, দ্বাদশকে আমরা ইন্টারনেট বা ইউনিভার্সের সাথে জানেন দ্বাদশ ভাব হচ্ছে আমাদের কিন্তু ফরেন মানে বিদেশ, বিদেশ বলতে গেলে পুরো ইউনিভার্স, মানে আমি ধরুন ভারতবর্ষে বসবাস করছি, ভারতবর্ষের বাইরে বাকি বাইরে যত দেশ আছে সব কিন্তু আমার পক্ষে বিদেশ, এই পুরো ইউনিভার্স 12th হাউস এবং ভেনাস যেহেতু আছে সেটা কমফোর্ট বা কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম ইত্যাদি, যারা ব্যাংকিং সেক্টরে জব করে, ঠিক আছে, বা যারা কর্পোরেট সেক্টরে জব করে, হ্যাঁ মানে অ্যাকাউন্ট সামলায় বা ডাকে, সেক্ষেত্রে কিন্তু এই পড়বে। তাহলে এই জাতক বা জাতিকা কমার্স নিয়ে পড়বে এবং তার মানে কেরিয়ারটা যদি সঠিক মানে নির্বাচন করে দেওয়া হয় সেটা কর্পোরেট সেক্টরে বা ব্যাংকিং সেক্টরেই নির্দেশ করছে বা ম্যানেজমেন্ট করা ইত্যাদি, ঠিক আছে, মানে অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করে ইত্যাদি। কমার্সটা এই কারণে, কারণ আমরা আবার বললাম ওখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড লর্ড সেকেন্ডে বসে আছে 7 লর্ডের সাথে, কম্বিনেশনটা জোরালো। তবে আদার্স করলে যে খারাপ হবে, খারাপ হবে না, আপনাকে চুজ করে দিতে হবে। হ্যাঁ, আপনি যেমন এই যে বললাম যে এই যে ধরুন এই জাতক বাজারকে যে মেডিকেলে দিতেন খুব একটা খারাপ হতো না, ঠিক আছে, কারণ কম্বিনেশনটা 6-12 হয়ে গেল মেডিকেলে, হয়তো ডক্টর হতে পারতো না, নার্স পর্যন্ত বা বিএসসি নার্সিং করেছে এমনটাও কিন্তু রং হতো না। তবে কমার্সের সব থেকে বেস্ট কম্বিনেশন বলছি কারণ সেটা স্বক্ষেত্রে ছিল, বাকিগুলো তো স্বক্ষেত্রে ছিল না, না, তাহলে বেশি স্ট্রং সেই জায়গাটাকে ইন্ডিকেশন করছে। ওকে, এরপরে একটা আর্টস এর চার্ট নিয়ে বলি। আসলে আপনাদেরকে পরপর চার্টগুলো বলার অর্থ হচ্ছে আপনারা তাহলে বুঝতে পারবেন যে সেই জাতক বা জাতিকা কেন ওই সাবজেক্ট নিয়ে পড়ছে। এবার আর্টস এর ক্ষেত্রে কি হয়, ইন জেনারেলি যারা ঠিকঠাক স্টাডি করে মোটামুটি ভালো পারে তারাও আর্টস স্ট্রিমে আসে, আর একেবারে যেহেতু অপশন থাকে না আপনাকে, আপনি যদি আপনার এই মাধ্যমিক একটু যদি বেটার বা ঠিকঠাক মার্কস বা রেজাল্ট না আসে সেক্ষেত্রে আপনি কিন্তু স্ট্রিমও পাবেন না মনের মতো। তা সেই ক্ষেত্রে এই বার চার্টে দেখুন খেয়াল করে, একমাত্র আর্টস এর ক্ষেত্রে যে হাউস গুলাকে চুজ করা হয়েছে তার মধ্যে দুটো প্রধান হাউসই হচ্ছে দুস্থান, মানে নেগেটিভ হাউসকে চুজ করা হয়েছে আর্টস এর ক্ষেত্রে, কারণ তাদেরকে ইন জেনারেলি সাফার বা স্ট্রাগলের জায়গা কিন্তু থেকে থাকে। হ্যাঁ,
এই জাতককে কর্কট লগ্নের জন্মছক, বৃহস্পতি বসে আছে চতুর্থে, রাহু বসে আছে ফিফথে, শনি বসে আছে এইটে, চন্দ্র মঙ্গল নাইনথে, রবি টেনথে, কেতু শুক্র আর বুধ 11th-এ। ওকে, এটা যেহেতু আর্টসেরই চার্ট জানি, এবার সায়েন্সের থেকে আপনাদের পয়েন্টগুলো দেখাবো যে কোন পয়েন্টে স্ট্রং রয়েছে। তাহলে ওর 4th লর্ড সে 11th-এ বসে আছে সক্ষেত্র, কিন্তু 11th-এ বসে আছে, কথাটা হচ্ছে এটা সক্ষেত্রে মানে যে পাওয়ারফুল, এটা ঠিক কথা, কিন্তু সে বসে আছে 11th-এ। ওকে, যেটা আমরা 4, 6, 10 পাই, তারপরে 6 লর্ড 4th-এ পেয়েছি, এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু ভালো। 6 লর্ড 4th-এ আসা, কারণ সে 10th-কে ডাইরেক্টলি কিন্তু দৃষ্টি প্রদান করবে। তো সেই পরিপ্রেক্ষিতে দেখলে আমরা কিন্তু সায়েন্সের কম্বিনেশন পাচ্ছি। কিন্তু যে শনি মঙ্গল রাহু কেতু রবি এই যে কম্বিনেশনটা থেকে থাকে, সেখানে আমরা রবিকে 10th-এ পাবো দেখতে, কিন্তু সে হচ্ছে সেকেন্ড লর্ড হিসাবে। তারপরে আপনার মার্সের কম্বিনেশন পাবো না, রাহুর কম্বিনেশন পাবো না, স্যাটার্নের কম্বিনেশন পাবো না। তো ওই কম্বিনেশন সেভাবে কানেক্টেড না, সে কম্বিনেশন গুলা সেভাবে কানেক্টেড না, বাট রয়েছে হালকা। কিন্তু প্ল্যানেটটা যদি এখানে যদি 6 লর্ডই যদি মার্স হতো, তাহলে কম্বিনেশনটা একদম ফুটে উঠতো, কারণ এখানে জুপিটার এসে, যেখানে আমরা সায়েন্সের ক্ষেত্রে প্ল্যানেটটাকে পাচ্ছি না। ওকে, নেক্সট হচ্ছে কমার্সের ক্ষেত্রে যদি দেখি, সেকেন্ড লর্ড 10th-এ বসে আছে, সে 7th লর্ডে দৃষ্টি দিয়েছে, বাট 11th লর্ড 11th-এ, এইচ গ্রুপ, ভেরি গুড পয়েন্ট এখানে একটা পাওয়া যাচ্ছে। 11th লর্ড 11th-এ বসে আছে, কিন্তু প্ল্যানেটটা বুধ। এবার এখানে ওই যে প্ল্যানেটটা বুধের সাথে বসে আছে, শুক্রটা, এই যে এটা হচ্ছে স্থির রাশি, দাতব রাশি না, তাহলে কম্বিনেশন রয়েছে বাট জোরালো না আর কি। মানে আগেরটাও সায়েন্সের একটা কম্বিনেশন হয়েছে বাট জোরালো না, মানে সফলতার জায়গায় সেভাবে। আর এবার ধরুন কমার্সের ক্ষেত্রে সেটা, আর্টসের ক্ষেত্রে যদি দেখি, দেখুন 5th লর্ড মঙ্গল সে কিন্তু 9th-এ বসে আছে। 5th লর্ড মঙ্গল সে কিন্তু 9th-এ বসে আছে, দেখুন 9th হাউস সে বসে আছে। 5th লর্ড 9th-এ বসা খুব একটা খারাপ না, তবে আমি পয়েন্টটা বলি, 5th লর্ড 9th-এ বসে আছে, 8th লর্ড 8th-এ, দেখুন এই আরেকটা প্ল্যানেট, যে প্ল্যানেটের লর্ড মানে 8th হাউসের লর্ড, সে কিন্তু 8-এই প্লেসমেন্ট রয়েছে। তাহলে আগের গুলা সক্ষেত্র কোনোটা দেখায়নি, এখানে সক্ষেত্র দেখিয়ে দিয়েছে। এবার যে মাথায় প্রশ্ন আসতে পারে, প্ল্যানেটটা তো শনি, প্ল্যানেটটা শনি, এখানে তো শুক্র চন্দ্র নয়। আমি এখানে ক্লিয়ারলি বলেছিলাম যে শুক্র আর চন্দ্রকে কিন্তু পীড়িত হতেই হবে কম্বিনেশনের মধ্যে। শুক্র চন্দ্র যদি পীড়িত না হয়, সেই কম্বিনেশনটা হয়ে উঠবে না। এখানে যদি খেয়াল করে রাখেন, 5th লর্ড মঙ্গল কার সাথে বসে আছে? চন্দ্রের সাথেই বসে আছে। আর পীড়িত হয় কার দ্বারা? আমরা ক্লিয়ারলি জানি পাপগ্রহের দ্বারাই প্ল্যানেট কিন্তু পীড়িত হয়। তো মঙ্গল একটা পাপগ্রহ চন্দ্রের সাথে বসে রয়েছে, সেক্ষেত্রে চন্দ্রমাকে আমরা পীড়িত হিসেবে দেখবো। কিসের লর্ড? 5th লর্ড। কিসের লর্ড? 5th লর্ড। অনুরূপভাবে অষ্টমপতি অষ্টমে পাচ্ছি, যেটা একটা গুড পয়েন্ট, ঠিক আছে। এবং 12th লর্ড মার্কারি, দ্বাদশপতি সে হচ্ছে বুধ, যে অবস্থান করছে 11th হাউসে, এবং সে দৃষ্টি নিক্ষেপ করছে পঞ্চম ভাবে। তাহলে 12th লর্ড একাদশে বসে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমপতি নবমে বসে সেও দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। তাহলে 5 এবং 12-র একটা জোরালো কম্বিনেশন এবং শুক্র চন্দ্রের একটা হালকা কম্বিনেশন আমরা কিন্তু, মানে পীড়িত কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইরকম চার্ট যদি পান, ঠিক আছে, যে কম্বিনেশন গুলো মানে কোথাও আর কি ফুলফিলমেন্টই হচ্ছে না, সেই ক্ষেত্রে তখন আমরা যে 6 লর্ড জুপিটার 4th হাউসে বসে আছে, কোথায়? বৃহস্পতি। এরকম কম্বিনেশন যখনই পান, তখন আমরা মানে কোনোটাই ঠিকঠাক জড়ালো না, তখন তারা সেই স্ট্রিমটা পরিপূর্ণ করতে পারে না, পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দেয়, বা পড়তে পড়তে অন্য কোনো মানে কোনো ট্রেনিং গ্রহণ করে লাইফে এগাতে চাই, ক্যারিয়ারে সফলতা পেতে চাই, ইত্যাদি ইত্যাদি বিষয় দেখা যায়। তাহলে এখানে যদি আমরা বলি, দেখুন 6 লর্ড 4th-এ জুপিটার, তাহলে এটা প্রাইভেট টিউটরের একটা কম্বিনেশন ক্রিয়েট করছে। যেটা জুপিটার টিউশনি বা এডুকেশনকে বোঝায়, 4th হাউস আপনার বাড়িতে বসে, আর 6 হচ্ছে এই যে বললাম। তাহলে এই ব্যক্তি যদি সায়েন্স নিয়েও পড়ে, বা কমার্স নিয়েও পড়ে, বা আর্টস নিয়েও পড়ে, তাকে যদি ক্যারিয়ারে ঠেলতে হয়, তাহলে এটা মাথায় রাখতে হবে, তাকে টিউশনি বা প্রাইভেট টিউটরের জায়গা কিন্তু ইন্ডিকেশন করছে এই জায়গাটায়। ওকে, এবার এইরকম চার্ট আমার কাছে যখন ব্যক্তিগতভাবে আসে, এবার ধরুন ইনি আর্টস নিয়ে পড়েছে, অষ্টমপতি অষ্টমে রয়েছে, পাওয়ারফুল রয়েছে, ওকে, শুক্র পীড়িত, চন্দ্র পীড়িত দেখতে পেলাম, আর্টস নিয়ে পড়েছে, তাহলে আমরা কি বলি,
আপনি ওভারঅল একটা এইচএস অব্দি পড়াশোনা কমপ্লিট করলেন, ঠিক আছে, বা উনি গ্র্যাজুয়েশনে ঢুকে গেছেন, গ্র্যাজুয়েশন অব্দি কমপ্লিট করলেন, এমএ করার পরামর্শ খুব একটা এই সমস্ত বাচ্চাটা দিই না, তাদেরকে পরামর্শটা দিই এটা যে আপনি কোনো ট্রেনিং গ্রহণ করুন, হ্যাঁ, যেটা আপনি বাড়িতে বসে কাজ করতে, ধরুন উনি যদি এটা মেল চার্ট হয় তাহলে আপনি এমন কোনো ট্রেনিং গ্রহণ করুন যেটা ধরুন কোনো কৃষি সংক্রান্ত, যেটা জুপিটার আছে, ঠিক আছে, যাতে আমি ঘরে চাষবাস বা কর্ম করে আর কি, মানে এডুকেশনটা কেরিয়ারে আনাটা একটু ভেরি ডিফিকাল্ট হচ্ছে, মানে সায়েন্স আর কমার্সের এখানে একমাত্র আপনি কোন রকম প্রফেশনাল এডুকেশন ট্রেনিং গ্রহণ করে সেটাকে কাজে লাগিয়ে লাইফে এগাতে পারেন, কিন্তু ডাইরেক্টলি এইরকম বাচ্চাতে তারা বাধা পায়, তারা কেরিয়ারে সফল হতে পারে না বা কেরিয়ারে এগাতে গিয়ে যথেষ্ট পরিমাণ অবস্ট্যাকল আছে। একমাত্র চুজ যদি ঠিকঠাক সব কম্বিনেশন থাকে, ভালো মতো জোরালো, তখন যেটা শো করবে 6 হাউস সেটা আর কি। মানে ধরুন এখানে যদি আমি বলতাম যদি আর্টস এর কম্বিনেশনটা যদি স্ট্রং ছিল, তাহলে এখানে তো কনফার্ম এটাই বলতে হচ্ছে ইনি টিচার হবেন। এবার যদি কম্বিনেশনের জোরালো নয় তাহলে ইনিতে মানে সেভাবে এগাতে টিচারই হচ্ছে, কিন্তু সেটা প্রাইভেট টিউটর হিসেবে আমি বলে দিয়েছি, বা কোনো একটা নির্দিষ্ট সামনে কোনো পাবলিক স্কুল আছে সেখানে গিয়ে উনি পড়ান বা স্টাডি করে করান আর কি, এই জিনিসটা আর কি দেখতে পাবেন। ডাইরেক্টলি যে বাকিগুলার কম্বিনেশন বা কেরিয়ারে একটা বড় অ্যাচিভমেন্টের জায়গা ইন্ডিকেশন করে, সেক্ষেত্রে বাধা পাবে। তো যাই হোক, মেন বিষয় ফিরে আসি, সেটা হচ্ছে যে যখনই আমরা কারো বার চার্ট দেখবো 4 6 10 এর সঙ্গে শনি মঙ্গল রাহু কিন্তু রবি কি কানেক্টেড, যদি কানেক্টেড জোরালো এবং কেউ সক্ষেত্র হয়ে যায় বা এক্সঅল্টেড থেকে থাকে তাহলে আমরা সেটাকে গুড বলবো এবং সেই স্ট্রিমে যেতে পারে। কমার্সের ক্ষেত্রে বৃহস্পতি বুধ এবং দ্বাদশ রাশি 2 7 11, আর আর্টসের ক্ষেত্রে 5 8 12 14। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা বার চার্টে 3টে কম্বিনেশন থাকাটা অস্বাভাবিক কিছু না, কারণ দেখুন একটা বার চার্টে অনেক কম্বিনেশন থাকে। আপনিও তো ধরুন স্কুলের টিচার, তার সাথে জ্যোতিষ চর্চা করেন, আপনিও তো ব্যাংকিং এ জব করেন, তার সঙ্গে তো জ্যোতিষ চর্চা করেন, তার মানেটা কি আপনার বার চার্টে কিন্তু কম্বিনেশন একটা নাই, একাধিক আছে। তো একাধিক কম্বিনেশন থাকলে একাধিক পথে হাঁটতে হবে এটা না, যখন যে সময়ে যেটাকে আপনার প্রেফার করবে কেরিয়ার ওরিয়েন্টেড সফলতার জন্য, 6 বারবার দেখাচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড সফলতার জন্য আপনারা তাকে কিন্তু সেই পরামর্শটাই দেবেন। এডুকেশনের সাথে সাথে সেই বিষয়টা যদি এগানো যায় বা এডুকেশন করার পর একদম মানে গোলটা ওইটাই ফিক্স যদি করে নেয় এখানে, এর সাথে D24 দেখলে একেবারে সাবজেক্ট নির্বাচন করাটা কঠিন না, খুব সহজে খুব অনায়াসে আমরা সাবজেক্ট নির্বাচন করে সেই জাতক বা জাতিকাকে সুপরামর্শ দিতে পারি। আজকে এই ভিডিওটার জন্য অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে এডুকেশনের উপর ভিডিও বানাতে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, সামনে উচ্চ মাধ্যমিক শেষ হবে, তারা কিরকম মানে স্ট্রিমে পড়াশোনা করবে সেই বিষয় নিয়ে। ওকে, আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে মনে একটা উৎসাহ জাগে নতুন ভিডিও বানানোর জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।